শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসটি 1928 সালে কলকাতার একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1929 সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। সমগ্র উপন্যাসটিতে আমরা 3টি খণ্ড পাই: বল্লালী বালাই, আমাটির ভেপু এবং অক্রুর সংবাদ। আজ শুনবেন এর বল্লালী বালাই নামক প্রথম অংশ। একটি উপন্যাস ত্রুটিমুক্তভাবে উপস্থাপন করা অত্যন্ত দুরূহ বিষয়, তাই শুরুতেই সকল প্রকার ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উপন্যাসটি উপস্থাপনকালে নেপথ্যে বাঁশির সুর সংযোজন করে আমাকে কৃতজ্ঞ করেছেন শ্রদ্ধেয় নিখিল কৃষ্ণ মজুমদার এবং অভিষেক বিশ্বাস। তাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলের নতুন শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পথের পাঁচালী, বল্লালী বালাই। নৃসিংদীপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলে সামান্য জমিজমা রায় ও 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী পূর্ণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূরসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে। হরিহরের 6 বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পরিবার পূর্ব পর্যন্ত প্রতিমুঠা ভাজার গুঁড়ার প্রতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। 2-1বার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ওমা, তোর জন্য 2টো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। 2টো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরুন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে, উঠিয়া এইদিকে। ইন্দির ঠাকুরুন বলিল, থাক বউ, ও আমার কাছে বসে থাক, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে? ওসব আমি পছন্দ করি না, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে, যশোড়া বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানেক কোনো রকমে চক্ষুলজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার আর কে আছে, কেই বা আর তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি, ইত্যাদি। ফলে এই নৃসিংদীপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোড়া বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদের স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নের টোলে সংস্কৃতে পড়িতে আরম্ভ করেন এবং কালে এই অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রীপুত্র শ্বশুরবাড়িতেই থাকিত।
তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুই বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিতেন, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আগেটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া। বড়জ চক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখনো ওদের দুই ফুরু শেষে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙ্গিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন। বড়জ চক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কত বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুর পর রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। দুই চারটি শিষ্য সেবক এদিকে সেদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতিভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়, তাহারাও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতিভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশারিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বারবার বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দ্রি ঠাকুরুনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালেভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। একাদ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ি অভিমুখে তল্পিবাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দ্রি ঠাকুরুন ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দ্রি ঠাকুরুনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নয়। তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সে সব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল। সে গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইসামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালো প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুটির কত জনছন টমছন সাহেব, কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরুন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বছরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙ্গিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আছে? নবীন? বেহারি? না, ও তুমি রাজু? এই ভিটারে কি কম পরিবর্তনটা ইন্দ্রি ঠাকুরনের চোখের উপর ঘটিয়া গেল। ওই বুড়ো চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রামশুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাঠার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাসবন? পৌষ পার্বণের দিনে ওই ঢেকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দ্রি ঠাকুরুন সে সব এখনো দেখিতে পায় যে ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন। ঢেকিতে দমদম পার পড়িতেছে, সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দ্রি ঠাকুরুন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙ্গিয়া 2-3 মাস শয্যাগত ছিল। সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মনি অর্ডার করিয়া পাঠাইত।
এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ ৬-৭ বছর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় ৬ বছরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। আশৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে ৪০ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। ৪০ বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কোথায় কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না, বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া বাঁধিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত, চললাম বউ, আর যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ও পিতিমা, মাকে বলবো আলতোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে এদিকে ১৬ আনা। এইরকম উহারা বাড়ি আসবার বৎসরখানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূবের ভিটায় খড়ের ঘরখানা অনেকদিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান 2 ময়লা ছেঁড়া থান। ছেঁড়া জায়গাটার 2 প্রান্তে একসঙ্গে করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল সূচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর ও কতকগুলি ছেঁড়া কাঁথা, একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানের রৌদ্রে দেয়। বেতের পেটরাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতকগুলো ছেঁড়া লাল পাড় শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড়। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামান দিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলার কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটু নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেটচার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে আসে কচ্চিৎ কালে ভদ্রে কখনো। কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত একমনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সেই ডাকাতের গল্পটা বলতো। গ্রামের একঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দ্রি ঠাকুরুনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দ্রি ঠাকুরুন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেকদিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই। পাছে মরিচা পড়িয়া যায়,
এই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে। টানিয়া টানিয়া আবৃত্তি করে, ও ললিতে চাপ কলিতে একটা কথা শুনছে, রাধার গজে চোর ঢুকেছে। এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতিজ্ঞার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে, চুড়ো বাঁধায় এক মিনছে। মি অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভারে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খকির। তাহার পিসি ভাইজিটিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদপূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলা হয় নাই, কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয় ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি ঠ্যাঙাড়ে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা, বাগদি, বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরের চিহ্ন এখনও বর্তমান আছে। দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত। রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালেও অনেক সমৃদ্ধিশালী গৃহস্থও ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন, যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এই রূপাখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড়ি থাকিত। নৃসিংহপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামে সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়েদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহারা তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ গুজিয়া রাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরেই এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরঝি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সে নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক ব্রাহ্মণ বালকপুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের অধিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরে নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিভদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন, নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরঝি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙাড়েদের হাতে পড়েন। দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় একঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল, কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক। ঠ্যাঙাড়েদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে? অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া
অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই, তাহার বংশের পিণ্ডলোভের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোপাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পর বছর পূজার সময়, বাংলা 1338 সাল, বীরুরায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় নোনাগাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হইত। সেখান হইতে 8 দিন 4 পথ আসিলেই সোয়াগ্রাম। সারাদিন বসিয়া আসিয়া অপরাহ্নে টাকির কাছে ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর পর্তুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাঠঝোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা, অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল, 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে। বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নোনাগাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি, আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার হইয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝেই রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাঠঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ। একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাঠঝোপের আড়ালটা পার হইতে না হইতেই কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সে দিকটা জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরুরায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নার চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল। ডাঙ্গা হইতে বীরুরায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোঁড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এবছর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারে না। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। বাড়ি আসিয়া বীরুরায় আর বেশি দিন বাঁচেন নাই। এরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারে সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদাকাটা করিয়া একটি মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক, এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে। দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের উপর হইল। একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাঁটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন এক আত্মীয় বাড়িতে গিয়া আছে। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবার কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আঁতুড় ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয় কেহ বড় দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুড়ুনির মা দাই রান্নাঘরের শেষ তলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার নেড়ার ঠাকুরমা
আরও কে কে উপস্থিত আছেন। সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে, কেমন আছে খুড়ি? কি হয়েছে? আতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছুই বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হয়েছে মায়ের? সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না। কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙ্গা উনুনের মধ্যে মেয়ে বিড়ালের ছানাগুলোকে সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট তুলতুলে ছানা কটি, এখনো চোখ ফুটে নাই। ভাবিল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে। ঠিক। ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুরিয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে। কুড়ুনির মা দাই বলল, ও খুকি, কাল রাত্রে তোমার একটা ভাই হয়েছে, দেখবা না? ও মা, কাল রাত্রি এত চেঁচামেচি, এত কাণ্ড হয়ে গেল। কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হয়ে এলো! কালহুরের দিঘির দরগায় চিন্নি দেওয়ানে বড্ড রক্ষা করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উকি মারিল। তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া, সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না। সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিরে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি? অবিকল বিড়াল ছানার ডাক। দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। নেড়ার ঠাকুরমা ও কুড়ুনির মা দাই বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আঁতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আঁতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত। খোকা দেখিতে পাড়ার লোক ভাঙ্গিয়া আসে। সকলে দেখিয়া বলে, ঘর আলো করা খোকা হয়েছে, কি মাথার চুল, কি রং! বলা বলি করিতে যায়, কি হাসি দেখেছ নোয়া দিদি? খুকি কেবল ভাবে তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত। সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিনমানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে। ঘরের কবাটটায় একদিন খোলাই পড়িয়া থাকে। দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না। এখানে শেওড়ার চারা, ওখানে কচু গাছ। পিসিমা বুঝি হইতে দিত? খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া বলে। সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুটুলি হাতে করে আসছে। এসে চকর্তি মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে। যাও, দুর্গাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ পড়বি এখন।
হরিপালিতেরই বাড়ি ঢুকিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও প্রীতি! বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল। সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন সকলের চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নাও ঠাকুরজি, ও তোমার 8 জনমের মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরিয়ে এসেছে। বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাড় দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে। এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের পথের উপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদী অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবল তাবল বকে। ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কতকাল আগের কথা সব। সেই তিনি বার দিনে কাশিয়াছিলেন, স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটুলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন। বিশেশ্বরী তখন 2 বছরের। সকলে বলিল, ওলা, চিনির ঢেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল। পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে। একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই। ভাই গোলকও পূর্ব বৎসর মারা গিয়াছে। বর্জ কাকার চণ্ডীমণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্রখানা লইয়া গেল। সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয়। নজেঠা, মেজো জেঠা, বর্জ কাকা, ও পাড়ার পতিত রায়ের ভাই যদুরায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন সেজো জেঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কি আনলে এই চিঠি রে ইন্দির? তাহার পর ইন্দির ঠাকুরনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস বাপ মায়ের দেওয়া রূপার পয়সা জোড়া খুলিয়া রাখিয়া কপালে সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কতকালের কথা, সে সব স্বপ্ন হইয়া গিয়াছে। তবু যেন মনে হয় সেদিনে। নিবারণের কথা মনে হয়। নিবারণ, বর্জ কাকার ছেলে নিবারণ। 16 বছরের বালক। কি টকটকে গায়ের রং, কি চুল! ওই যে চণ্ডীমণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে বাঁশবনের মধ্যে, ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরির পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4th দিন রাত্রে মারা গেল। মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখের বুলি। তবুও 1 বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেউ জল দেওয়াইতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চকর্তি নিজে ভ্রাতৃবধূর ঘরে গিয়া হাত জোড় করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? ইয়ে বুড়ো বয়সে কোথায় যাব মা? বড় খুড়ি বনিয়াদি ধনীঘরের মেয়ে ছিলেন। জগদ্ধাত্রীর মতো রূপ, অমন রূপসী বধূ এই অঞ্চলে ছিল না। স্বামীর পাদদোয়াক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লোককে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন এবং জল গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বছরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নেই। ছি বাবা, কবিরাজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে, 1 ঢোক খাই মা, পায়ে পড়ি। দুপুরের পাকপাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে
বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়ে আসে। খুকি বলে, পিতি, তোর ঘুম লেগেছে? আয় ছবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো, আবার পোড়া যেমনই ধরেছে। ও আমি লাই এখন আর ছবো না মা, এইগুলো সঙ্গে করে রাখি। নিয়ে আয় দেখি ওই বড় আগালেটা। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র 2খানি দাঁত উঠিয়াছে। কারণে ও অকারণে যখন তখন সেই 2খানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, বড্ড হেসেছ, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 যে, এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না না, ও বিশ্রী রকমের করিয়া চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। সামনে যাহা পায় তাহারই উপর ওই নতুন দাঁত 2খানির জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, এক টুকরা কাঠ, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত 2খানি দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, ও কি, হাঁ রে খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, ওরে করিস কি? 2খানা দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে তখন হাসবি কি করে শুনি? খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির উপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে। অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি বকে। কখনো বাখারির বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাসবনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খোলা হইতে মুখ বাহির করিয়া তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তার মা বলে, এ কি ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে গেলাম, একেবারে হাঁড়ি চাচা পাখি সেজে বসে আছে, দেখি এদিকে আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, যে 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 যে। তাহার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলে খোকা খলবল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পলাইতে যায়। একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে টু, দোলো তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে ও মনের সুখে ছোট্ট হাত দুটি নাড়িয়া গান ধরে, যে 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 যে। তার মা বলে, আচ্ছা থামো, আর দুলো না খোকা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত। খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, সে যেন চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধরাস করিয়া উঠিত, শেয়ালে নিয়ে গেল না তো। সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি উপুর করা একরাট চাপা ফুলের মতো মাটির উপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারিদিক হইতে নালসে পিঁপড়ে, মাছি ও সুরসুরি পিঁপড়ের দল মহা লোভে ছুটিয়া আসিতেছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘুরে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘুরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল। আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আদো আদো আবল তাবল বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য। ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে,
সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো, ছেলেটাকে একটু ধরো না, মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুর জিগিয়েছে ঘাটে, ধরো দিকে একটু, আমি নাইব না, ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে। হরিহর বলে, ওসব গোলমাল এখানে নিয়ে এসো না, বড় ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ, দেখো, বাঁধিয়ে গেল এক কাণ্ড, আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। অনেকদিন আগের এক রাত্রির কথা মনে পড়ে। নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ি স্ত্রীকে আনিতে গিয়াছিল। দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর একটিবার মাত্র সে এখানে আসিয়াছিল। পথঘাট মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল। তাহার ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারার তরুণী কে ডাকিতেছে দেখিবার জন্য বাহিরের দরজায় দাঁড়াইল এবং তাহার সহিত চোখাচোখি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে? রাত্রিতে সন্ধান মেলিল। সর্বজয়া দারিদ্র্য হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লালপাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বছর আগেকার সে বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙ্গিয়া নতুন করিয়া গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যেন খুব সুলভ নহে। হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না। হাত পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সহিত দেখা এরূপে ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরি প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল, বসো এখানে, ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছু কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে? পরে সে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো? স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্টু বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কর ও কাছের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দিবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও চাহিয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারাদিন সে 4-5 বার আড়াল হইতে উকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের। সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়াছে তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও 2 পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে একথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটাইয়াছে, গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই। সকলেই আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে। কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে? কে আশ্রয় দিবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলল কিন্তু। সর্বজয়া হাসিয়া বলিল, না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তখনই আন্দাজে।
আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি। দেখলে না, তক্ষুনি মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো গা ছুঁয়ে। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখের জল আর বাঁধ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বিনার বিয়ে কোথায় হল? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছে। তার বিয়ে হলো কুড়ুলে বিনোদপুর, ওই যে বড় গাং, কি বলে, মধুমতি, সে মধুমতির তীরে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশিগয়া? বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনরূপেই জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভিতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিল, না নিয়ে যাকগে, আবার তা নিয়ে বলা, কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল, বলিল, কাল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই, নিশ্চিন্দিপুরে। সর্বজয়ার বুকে ধড়াস করিয়া যেন ঢেকির পাড় পড়িল। সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন, একদিন পরে এলে, দুদিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এখনই ছেড়ে দেবেন? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমায় নেমন্তন্ন করে গিয়েছে। কে তোমার বকুল ফুল? এই গাঁয়েই বাড়ি, এ পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে। কথাবার্তার স্রোত এভাবেই চলিল। রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাতজাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল, বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাসবনের ছায়ায় একখানি স্নেহ ব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস, বৎসরের পর বৎসর অভ্যর্থনা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানে সে তখন পশ্চিমের অনুর্বর ও অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল যে। রাতজাগা পাখিটাই একঘেয়ে ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে মেলান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে, আজ রাত্রি হইতেই তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনেরই মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কতদিন কাটিয়া গিয়াছে। তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা? ইন্দির ঠাকুরুন ফিরিয়া আসিয়াছে 6-7 মাস হইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই। আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসা তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সে পথ কোন দিকে? জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত 70 বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাউর পায় না। বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। 6 ক্রোশ দূরে ভান্ডার হাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক উঠিয়া গিয়াছে। আজ 35-36 বছরের আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গড়রাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভান্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডীমণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাক হাঁকে একজন 24-25 বছরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন, কে রাধু? জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন। বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। 40 বছর পূর্বে সে সবল দোহারা গড়ন চেহারা ছেলেটির সঙ্গে এই পক্ককেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন এক বিভিন্নভাবে সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাবে সে বিহ্বলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেকদিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল।
বিস্ময় বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইতেছিলেন, পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙ্গা গলায় বলিল, তো তোমার কাছে এসেছি বাবাজি এতদিন পরে, একটুখানি আশ্রয়ের জন্যে। আর কটা দিনই বা বাঁচবো, কেউ নেই বাবা আর ত্রিভুবনে, এই বয়সে দুটো বাত কাপড়ের জন্যে। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন এবং ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয়পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও 3টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও 3-4টি। তালগাছের গুড়ির খুঁটি ও আড়াবাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড 2খানা দাওয়া উঁচু 8চালা ঘর, জিনিসপত্র সিন্দুকতরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জলখাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে। আখ কেটে দেব দিদিমা, দাঁত আছে? পাশের রান্নাঘরে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ওমা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে। পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলছি আলাদা বসবি? এই উমি, বড্ড বার হয়েছে না? কিন্তু 10-12 দিন কাটিয়া গেল। বুড়ি সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমনি স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘর দোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময়ই মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি কোখার মুখ। দিন 20 পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির পুত্রবধূ প্রথম হইতে সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়াও অখুশি হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছা কি ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে কিছুই বলিতে পারিলেন না। অনেকদিন পরে আবার ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ঝরা নারকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছে আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ি ভাইজির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল এক জোড়া ঢেঁড়ি ঝুঁকো হয়তো দিব্যি মানায় না। আজকাল কি উঠেছে, ওগুলোকে কি বলে ছাই? শীত আসিল। বুড়ি ও পাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, জার পড়ল বড্ড আবার। তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকাল সন্ধে একটু মুড়ি সুড়ি দিয়ে বসি, তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলেন, আচ্ছা দিদি, একদিন এসো, এ মাসটায় আর হবে না, ও মাসে বরং দেখব। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়ার রাঙাছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন, এই নাও দিদি, ভারী গরম জিনিস, 9.5 আনা দাম। এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না। বুধবার এনে রেখেছি, দেখো না খুলে। বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না। আহ্লাদে একগাল হাসিয়া আসে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল, দিব্যি, কেমন ওম মোটা সোটা দিব্যি কাপড়। দাদা বেঁচে থাকো, কানাইওয়ালাই বেঁচে থাকুক, অক্ষয় ফরমাই হোক। কাঙাল গরিবকে কেউ দেয় না। এই অন্নদার কাছেই একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে। দেব দেব বলে, তা দিলে না। শখটা মিটিয়ে নি, কটা দিনই বা। সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাইতেই সে বলিল, দেখো ঠাকুরজি, এ বাড়ি থেকে তুমি যে সাতদূর মেঘে বেড়াবে তা হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। ভিক্ষা মাগতে হয়, আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10 বার হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভুলে নাই। লাথি ঝাঁটা পায়ের তল, ভাত পাথরটা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, ক পয়সা দাম পিতিমা, কেমন নাঙা না? আশ্বাসের সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই গায়ে দিস বড় হলে। নতুন চাদরের সুদা সুদা মাড়ের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদেয়।
ভারী শৌখিন বলিয়া মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাড় দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতে নিরীহ বৌঝিকে ডাকিয়া বলে, কে যায়? রাজির মা? এত বেলা যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া নিজের গায়ের দিকে চাহিয়া বলে, এই কাপড়খানা এবার ও পাড়ার রামচাঁদ 9.5 আনা দাম। দু একটা দুষ্টু মেয়ে বলে, ঠাকমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে। ঠাকমার বুঝি বিয়ে? ওপাড়ার দাসীটা করুন আসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটোর জন্য এসেছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম গিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকুরুন ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে এক গাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছে কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে বলতে এলাম 2 পয়সার জন্য? 4 পয়সার কমে আমি দেব না বললে বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরের পর্যন্ত খাইয়াও অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়া গায়ে আছে তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িল। বলি, হ্যাঁ গা, 3 কাল গিয়েছে, 1 কালে তো ঠেকেছ। যার পয়সায় খাই তার পয়সায় তো একটু দুঃখ দরদ করে চলতে হয়। কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাওকে যাও, পরের উপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল, একটুখানি হাসিয়া নিবার চেষ্টা করিয়া বলিল, তা দিয়ে বউ পাকানো না দা, ভাবলাম খেয়ে নি, কটা দিনই বা বাঁচবো, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছো কিনা? নিজের ঘড়ি বাটি আছে, বিক্রি করে দাও গিয়ে পয়সা। পরে সে ঘোড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া পথের ঘাটে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খত কানে খত, জিনিস বেশি এমন হয়রান তো কখনো হয়নি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সায় যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাপু। ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ও বেলা আসবো, আমার পয়সা দুটো বাবু ফেলে দিও। দাসীর পিছু পিছু খুকি বাহিরের উঠান পর্যন্ত আসিল। বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তা বুঝি বকে? খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় 8খানা কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমি একটা পয়সা দেবো এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে নুকিয়ে দেবো এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট একটা ময়লা কাপড়ের পুটুলি, ডানে হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো। বকলে একটা পুরনো মাদুর, মাদুরের পাড় ছিঁড়িয়া কাঠিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, অফিসি যাস নে, অফিসি কোথায় যাবি? পরে সে ছুটিয়া আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদবো পিসি, ঠিক? সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গৃহস্থের অকল্যাণ করে যাওয়া কেন? ছেলে ফেলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয়। অনুত সময় না খেয়ে চলে গিয়ে তারপর গৃহস্থের একটা অকল্যাণ বাধুক, এই তোমার ইচ্ছে তো? ওই রকম কুচক করে মন না হলে কি আর এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ওমা, এমন তো কখনো শুনিনি। হ্যাঁ গো খুড়ি, তা থাকো তুমি, এইখানেই থাকো। মাস 2 সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া 3 কড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পরে বাড়ির লোকে নানা রকম বিরক্তি প্রকাশ করিত। পরামর্শ দিত ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইতে। বুড়ি আরও 2-1 বাড়ি ঘুরিল। সবসময় তাহার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয় অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে। কিন্তু 3 মাস হইয়া গেল,
কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে নাই। বুড়ি জানে ও পাড়া হইতে এ পাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় এ পাড়ায় ও পাড়ায় 2-1 বার গেল, খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ার চিনতে গয়লানির চালা ঘরখানি পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, সিটে বেড়ার দেয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশ বনের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয়া নাকি বলিয়াছে, তেজ দেখুক 5 জনে, এবারই আর না। আমার বাসাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমার দৌড়ে মাথা গলাতে হবে না, ভাগাড়ে পড়ে মরুক গিয়ে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল। ক্রমে কিন্তু তাহাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে, কেন সেদিন অত রাগ করে চলে এলাম? বউ বারণ করলে, খুকি কত কাঁদলে, হাত ধরে টানাটানি করলে। নিজের উপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া যায়। বলে, শেষ কালটা এত দুঃখও ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকতো। চৈত্র মাসের সংক্রান্তি, সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোসাইপাড়ার চড়কের ঢাক এখনো বাজিতেছে। মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ির রোজ সন্ধ্যার পর একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া আছে। মাথার কাছে মাটির ভাঁড়ে জল। পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাঁধা দিয়া চাল কেনা হইয়াছে। জলের তৃষ্ণায় মাঝে মাঝে একটু একটু জল মাটির ভাঁড় হইতে খাইতেছে। পিচিমা! বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহাদের পাড়ার বেহারি চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড়, আঁচলের প্রান্তে কি সব পোটলা পুটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বর তপ্ত বুকে জড়াইয়া ধরিল। বলিস নে কাউকে পিছি, কেউ যেন টের পায় না। চড়ক দেখে সন্ধেবেলা চুপি চুপি এলাম, রাজিও এলো আমার সঙ্গে। চড়কের মেলা থেকে এই দেখ, তোর জন্য সব এনেছি। খুকি পুটুলি খুলিল। মুরগি পিচিমা, তোর জন্য 2 পয়সার মুরগি আর 2টো কদমা, আর খোকার জন্য একটা কাঠের পুতুল। বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মানে কত জিনিস এনেছে দেখো। রাজধানী হও, গরিব পিসির উপর এত দয়া। দেখি তো, দেখি খোকার কাঠের পুতুলটা। বাহ, দিব্যি পুতুল। কটা পয়সা নিলে? এক ঝোঁক কথাবার্তার পরে খুকি বলিল, পিচি, তোর গা যে বড্ড গরম। সমস্ত দিন চৌড়ে বেরিয়ে এই রকমটা হয়েছে, তাই বলি একটু শুয়ে থাকি। ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে স্নেহে হাত বুলাইয়া বলিল, তুই অবশ্যই করে বাড়ি যাস। সন্ধ্যেবেলা গল্প শুনতে পাই না কিছু না, কাল যাবি, কেমন তো? বুড়ি আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল, বলিল, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে না পিসিমা, ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না। আমরা বললে বকে। তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো, তাহলে খুড়িমা আর কিছু বলবে না। খুকি বলিল, কাল তুই ঠিক যাস পিসি, মা কিছু বলবে না। তাহলে এখন বাড়ি যাই পিসি, কাউকে যেন বলিস নে। কাল সকালে ঠিক যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট পুটুনিতে ছেঁড়া খোড়া কাপড় 2খানা ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বৈষ্ণবের বউ বলিল, দিদি ঠাকুরুন, তা বাড়ি যাচ্ছ বুঝি? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝি? বুড়ি একগাল হাসিল, বলিল, কাল দুর্গা যে সন্ধ্যাবেলা ডাকতে গিয়েছিল, কত কাঁদলে। বললে মা বলেছে চ পিসি বাড়ি চ। তা আমি বললাম, তা আজ তুই যা, সকালবেলাটা হোক, আমি বাড়ি গিয়ে বুঝবো। মেয়ের আমার কত কান্না, যেতে কি চায়, তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেহ বাড়ি নাই। কাল সারা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধ হয় অবসন্ন হইয়া পড়িয়াছিল।
পুঁটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ার পৈঠায় বসিয়া পড়িল। একটু পরেই খিড়কির দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিয়া থাকিতে দেখিয়া সে বিস্ময়ে নির্বাক হইয়া একটুখানি দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে আর কোথায় যাব এ বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া সে বলিল, তুমি এ বাড়ি কি মনে করে? তার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর বড় রহিল না। সর্বজয়া কথার উত্তর দিতে না দিয়াই বলিল, এ বাড়ি আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে আমি তোমাকে সেদিন বলে দিয়েছি, ফের কোন মুখে এছো? বুড়ি কাঠের মতো হইয়া গেল, মুখ দিয়ে আর কোনো কথা বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, বউ, অমন করে বলিস নে, একটুখানি ঠাই দে আমাদের। কোথায় যাব আর শেষ কালটা বল দিকিনি, তবু এই ভিটেটাতে। নাও, আর ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, যাও এখনই বিদায় হও, নইলে অনর্থ বাঁধাবো। ব্যাপার এরূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে নাই। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি সেইরূপ মুঠা আঁকড়াইবার আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেমন মনে হইল যে বহুদিনের আশ্রয় সত্য সত্যই তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও, আর বসে থাকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে, এখানে তোমার জায়গা কোনো রকমে দিতে পারবো না। বুড়ি পুঁটুলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাহির দরজার কাছে যাইতে তাহার নজর পড়িল তাহার উঠান ঝাটের ঝাঁটা গাছটা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস তাহাতে কেউ হাত দেয় নাই। এ ভিটার ঘাসটুকু, ওই কত যত্নে পোঁতা লেবু গাছটা, এই অত্যন্ত প্রিয় ঝাঁটা গাছটা, খুকি খোকা বুর্জ পিসের ভিটা, তার ৭০ বছরের জীবনে এসব ছাড়া আর সে কিছু জানেও নাই, বুঝেও নাই। চিরকালের মতো তাহারা আজ কত দূরে সরিয়া যাইতেছে। সজনে তোলা দিয়া পুঁটুলি বগলে যাইতে পিছন হইতে রায়বাড়ির গিন্নি বলিল, ঠাকমা, ফিরে যাচ্ছ কোথায়? বাড়ি যাবে না? উত্তর না পাইয়া বলিল, ঠাকমা আজকাল কানের মাথায় একেবারে খেয়েছে। বইকালে ও পাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকুরুন, তোমাদের বুড়ি বোধহয় মরে যাচ্ছে, পালিতদের গোলার কাছে দুপুর থেকে শুয়ে আছে, রোদ্দুরে ফিরে যাচ্ছিল আর যেতে পারেনি, একবার গিয়ে দেখে এসো। দাদা ঠাকুর বাড়ি নেই, একবার পাঠিয়ে দাও না। পালিতদের বড় মাছার তলায় গোলার পাশে ইন্দ্রি ঠাকুরুন মরিতেছিল, এ কথা সত্য। হরিহরের বাড়ি হইতে ফিরিতে ফিরিতে তাহার গা কেমন করে, রোদ যে আর আগাইতে না পারিয়া এখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডী মণ্ডপে তুলিয়া রাখিয়াছিল, বুকে পিঠে তেল মালিশ, পাখার বাতাস সব করিবার পরে বেশি বেলায় অবস্থা খারাপ বুঝিয়া নামাইয়া রাখিয়াছে। পালিত পাড়ার অনেকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। কেহ বলিতেছে, তার রোদ্দুরে বেরুলেই বা কেন, সোজা রোদ্দুরটা পড়েছে আজ। কেহ বলিতেছে, এখনই সামলে উঠবে, এখন ভিমরি লেগেছে বোধ হয়। বিশু পালিত বলিল, বিড়বি নয়, বুড়ি আর বাঁচবে না। ওরই যেটা বোধ হয় বাড়ি নেই, খবর তো দেওয়া হয়েছে, কিন্তু এত দূর আসে কে? শুনিতে পাইয়া দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপার কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুরুন, ভাগ্যিস এসে পড়েছ, একটুখানি গঙ্গা জল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড, বামুন পাড়া না কিছু না, কে একটু মুখে জল দেয়। ফণি হাতের বইচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল, কুশি করিয়া গঙ্গা জল লইয়া ডাক দিল, ও পিসিমা। বুড়ি চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল। তাহার মুখে কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাকিল, কেমন আছেন পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল, জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটো বাহিয়া গড়াইয়া পড়িল। ইন্দ্রি ঠাকুরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল।